ভিউয়ার্স, আমি রাজপ্রতাপ বসু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটি আমি উৎসর্গ করছি আমার মামার বাড়ির দাদুকে, যাকে আমি ছোটবেলা থেকেই বন্ধু বলে ডাকি। আপনারা এই ভিডিওটিকে একটি ভৌতিক গল্প অথবা একটি ভৌতিক গল্পের লাইভ সেশন হিসেবেও নিতে পারেন, যার যেরকমভাবে ইচ্ছে। কিন্তু জানিয়ে রাখি, এটি কিন্তু কোনো ভৌতিক গল্প নয়। এটি আমার দাদুর সঙ্গে ঘটে যাওয়া, ছোটবেলায় ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। যেই ঘটনাটি আমি নিজে ছোটবেলায় যতবার মামার বাড়িতে যেতাম ঘুরতে, ইভেন এখনো পর্যন্ত আমি তার কাছের থেকে এই কাহিনীটি শুনতে চাই। সে বলতে বলতে ফেড আপ হয়ে গেছে, কিন্তু আমার শুনতে ভালো লাগে। তার কারণ হলো, আমি এখনও এই কাহিনীটিকে শুনলে রোমাঞ্চিত হই, ছোটবেলার মতনই ঠিক এখনও রোমাঞ্চ অনুভব করি। সো দ্যাটস ওয়াই আমার মনে হলো, যেহেতু এখন দাদু অত্যন্ত অসুস্থ, সে বিছানা শয্যায়, তো তার জীবিতকালীন অবস্থায় আমি এই ভিডিওটি বানিয়ে রাখতে চাই, বা এই স্মৃতিটি জমিয়ে রাখতে চাই আমাদের রাজদেবী প্রোডাকশন চ্যানেলে। আশা করি আপনারাও শুনলে বা জানলে এই কাহিনীটি আপনাদেরও ভালো লাগবে। সো দ্যাটস ওয়াই আমি শুরু করি। আমার দাদু, ন্যাচারালি তার নাম হলো নিতাই পাল। সে তার জীবিকা বলতে পারেন, আমি ছোটোবেলার থেকে দেখছি তার একটা সাইকেল মেরামতের দোকান ছিল। মধ্যবিত্ত পরিবার। আমার তার 4 মেয়ে, অর্থাৎ আমার 3 মাসি, আমার মা সমেত 4 জন। তাদেরকে বড় করে তোলা, অনেক স্ট্রাগল করেছে জীবনে। কিন্তু সে যখন ছোট ছিল, অর্থাৎ তার বিয়ের আগে, তার যখন 20-21 বছর বয়স, তখন তার বাবা ছিল একজন কৃষক বলা যেতে পারে। তিনি কৃষিকাজ করতেন। খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল। অনেক কষ্ট করেই বংশ পরম্পরায় এই কষ্টটা সাস্টেন হচ্ছিল। প্রত্যেকের বংশেই জানেন তো, যারা দরিদ্র হয় তাদের খুব বেশি পসিবিলিটিস থাকে না যে জীবনটা বদলে যাবে। একই ধরনের ধারায় বইতে থাকে ন্যাচারালি। তো এটা খুবই স্বাভাবিক। তো দাদু সেই সময় কি হতো, জমিতে বাড়ির কোনো পরিবারের সদস্য যদি জমিতে জন খাটতে যেত বা কাজ করতে যেত, তখন বাড়ির থেকে যখন খাবার পাঠানো হতো, একটা গামলায় ন্যাচারালি খাবার, ডাল, তরকারি এক জায়গায় দিয়ে, গামছা দিয়ে সেটাকে র্যাপ করে, পুটলি করে একটা ঝোলা মতো বানিয়ে দেওয়া হতো যে খাবার নিয়ে যাওয়ার জন্য। তো দাদুর বাড়ির একজন জমিতে কাজ করছিল সেই মুহূর্তে। দাদুর যখন 20-21 বছর বয়স, জমিতে কাজ করছিল, এবং দাদুর বাড়ির থেকে সেই খাবার প্রস্তুত করে, সেই জমিতে যে কাজ করছে তার জন্য খাবার প্রস্তুত করে একটা গামলায় নিয়ে, একটা গামছায় র্যাপ করে দাদুকে দিয়েছিল। বলেছিল, নিতাই তুই এটা রেখে আয়, দিয়ে আয় জমিতে, ও কাজ করছে, ওকে খাবারটা দিয়ে আয়। তো দাদু ন্যাচারালি খাবারটা নিয়ে বেরিয়েছিল। তখন সময় দুপুর 2-2:30 হবে, 2-2:30 কি 3টে, এর মধ্যেই পাশাপাশি। তো সেই সময়ে বেশিরভাগ জায়গাটাই জঙ্গল ছিল, প্রপার রাস্তা বলে কিছু ছিল না। মানুষ যেখান থেকে হাঁটতো সেটাই রাস্তা ক্রিয়েট হয়ে যেত, বিশেষ করে একেবারে যে গ্রামগঞ্জের দিকগুলোতে। তো জমিতে যাওয়ার যে প্রপার রাস্তাটা সবাই ইউজ করতো, সেটা বাদেও আরেকটা রাস্তা ছিল, যেটা বিশেষ কিছু কিছু বিশেষ সময় মানুষ যেত। ওই জায়গাটার থেকে একটু শর্ট হয় জমিটা, জমির যেই এরিয়াটা শুরু হয় চাষ জমির, সেই জায়গায় যেতে গেলে একটা সিঙ্গেল ওয়ে ছিল, যেটা থেকে একটু শর্ট হয়। তা দাদুর তখন 20-21 বছর বয়স ন্যাচারালি, এবং যেটা শর্টের রাস্তা সেটা ছিল জঙ্গলে, শাল, সেগুন, এসব গাছের একটা জঙ্গল, আগাছার জঙ্গলে ভরা। তো দাদু ডিসাইড করেছিল ওইখান থেকেই যাবে, যেহেতু দুপুরবেলা, ন্যাচারালি কোনো ভয়ের বিষয় নয়। তো দাদু খাবারটা নিয়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। যেতে যেতে ওই জঙ্গলটার মধ্যে একটা ছোট্ট ডোবা আছে, একটা ডোবা, ডোবাটা প্রাকৃতিকভাবেই সৃষ্ট ডোবা, ইন্টেনশনালি খোদাই করে বানানো কোনো পুকুর বা নয়, একটা জলাশয় বলা যেতে পারে, যেটা প্রাকৃতিক কারণে সৃষ্ট। তা যেতে যেতে দাদু হাঁটতে হাঁটতে হঠাৎ করে সেই ডোবার যে জমা জল ছিল, তার মধ্যে একটা বিরাট জোরে একটা কিছু পড়ার শব্দ হয়েছে। ন্যাচারালি কোনো মানুষ জলে ঝাঁপ দিলে, পুকুরে ঝাঁপ দিলে যেমন শব্দ হয়, আর ঠিক তেমন একটা শব্দ, ভীষণ বড় কোনো একটা ভারী জিনিস জলে পড়েছে। দাদুরা একটু দাঁড়িয়ে গেছে। এটা স্বাভাবিক, কারণ ফাঁকা জঙ্গলে একটা গাছের থেকে কত বড় জিনিস পড়তে পারে। ন্যাচারালি নারকেল বা তাল পড়লে যেরকম আওয়াজ হয়, তার থেকে আওয়াজটা অনেক বাল্ক, অনেক অনেক বড়। এবার দাদু তখনকার মানুষের কিন্তু সাহস ছিল অনেক। এখন যেমন আমরা একটু কোথাও ভয় পেলে একটু সংকুচিত হয়ে যাই, কিন্তু তখনকার দিনের মানুষের প্রচণ্ড সাহস ছিল। এবার দাদু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ওই ডোবাটার কাছে গেছে, এবং যাওয়ার পরে দেখে সেখানে ন্যাচারালি জলে কোনো জিনিস পড়লে যেরকম
তরঙ্গ বলয় সৃষ্টি হয়, জলটায় ঢেউ খেলে, ঠিক তেমনই কিন্তু একটা ঢেউ খেলে যাচ্ছে। দাদু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ন্যাচারালি দেখার জন্য কোনো কিছু ভেসে ওঠে কিনা, অথবা মানে একটা কৌতূহল বশত এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে না ধীরে ধীরে সেই জায়গাটায় পাস আউট করে, মানে আবার মাঠের দিকে হাঁটতে শুরু করে। এবং মাঠের দিকে হাঁটতে শুরু করে মানে মোটামুটি 5-6টা স্টেপ ফেলার পরেই আবার সমান মানে মানে তরঙ্গের একটা আওয়াজ, ভীষণ বড় কিছু পড়ার একটা জোরে আওয়াজ আবার হয়। এবং দাদু ন্যাচারালি আবার ডান দিক থেকে পাশ কাটিয়ে যাচ্ছিল ডোবাটাকে, আবার ডান দিকে যেই তাকায় দেখে যে একই জিনিস জল তরঙ্গ হচ্ছে, কিন্তু মানে সার্টেন অফ দ্য টাইমের মধ্যে হঠাৎ করে পুকুরের ওই মানে ওই ডোবাটার ধার থেকে না 5-7টা এরকম খেজুর গাছ ছিল, খেজুর গাছ, আগাছায় ভরা খেজুর গাছ। মানে সার্টেন অফ দ্য টাইমের মধ্যে ওই জলের যেই ঢেউ খেলানো জায়গাটা, ওখান থেকে না একটা মানে উলঙ্গ মোটামুটি 90-100 বছরের মানে 80-90 বছরের বৃদ্ধা, উলঙ্গ, পরনে কোনো পোশাক নেই, হঠাৎ করে উঠে মানে উল্টোভাবে ডোবার থেকে উঠে খেজুর গাছের উপরের দিকে চলে গেল। মানে দাদু স্পষ্ট দেখেছে এটা, মানে একজন জলের থেকে উঠলো এবং ফ্র্যাকশন অফ দ্য টাইমের মধ্যে একদম চোখের পলকে উল্টোভাবে এটে খেজুর গাছের উপরে চলে গেল। দাদু না এবার খেজুর গাছের, ন্যাচারালি মানুষের চোখটা খেজুর গাছের দিকে পড়ে, এবং খেজুর গাছের দিকে চোখটা পড়তে গিয়েই যেই পড়েছে আবার একটা সেরকম মানে জিনিসটা জলে পড়ার মতন একটা বিরাট উচ্ছ্বাস, দাম করে জলে পড়ার মতন। দাদু না বুঝতে পেরেছে যে এখানে কোনো একটা কিছু হচ্ছে যেটা মানে খুব একটা ভালো নয়। মানে দাদু ওটা প্রথমত স্টাক হয়ে গেছে যে ওই জিনিসটাকে যেটা দেখেছে ওটা তো নিজের চোখের সামনে লাইভ দেখেছে, মানে একটা মানুষ যেখানে কোনো মানুষ নেই, মানে অনেক মানুষের মধ্যে না হঠাৎ করে কিছু একটা দেখলে সেটাকে বিশ্বাসযোগ্য মনে করা যায় না বা চোখের ভুল মনে করা যায়, কিন্তু যেখানে ফাঁকা জনপ্রাণীহীন শূন্য, একদম দুপুর রোদে একদম পরিষ্কার দেখেছে এই একটা জিনিস। দাদু না কিছুক্ষণের জন্য স্টাক হয়ে গেছে, যেটা স্বাভাবিক, মানে হঠাৎ করে মন মানসিকতা বিবেচনা কিছুই কাজ করছে না। কিন্তু ওই যে 2-3 সেকেন্ডের যেই স্টাক হয়ে যাওয়া বা মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যাওয়া ব্যাপারটার পরেই দাদু সেখানেই অজ্ঞান হয়ে গেছে। সেটা দাদু জানতো না, সেটা পরে জানা গেছে। কিন্তু এবার কেসটা কি হয়েছে, এবার হয়েছে দাদুর যে শুভাকাঙ্ক্ষী জমিতে কাজ করছিলেন তিনি সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসছে। বাড়ি চলে আসার পরে বলছে আমাকে আজকে খাবার পাঠালে না। এবার দাদুর বাড়ি থেকে বলা হচ্ছে কই আমরা তো নিতাইকে দিয়ে পাঠিয়েছি খাবার, তোর কাছে যায়নি। তা উনি অবাক হয়ে গেছে, কই না তো আমি তো খাবার পাইনি। তখন অনেক খুঁজে ওই রাস্তায় যখন মানুষ গিয়ে যখন খোঁজা হলো তখন দাদুকে ওইখানে ওরকম অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তা এরপরে দাদু 2-3 দিন মোটামুটি জ্বরে ভুলভাল বকেছে, মানে ঠিকভাবে কথাই বলতে পারেনি, এত জ্বর ছিল গায়ে। তারপরে যখন একটু সুস্থ হলো তখন গিয়ে মানে সে আস্তে আস্তে পুরো ঘটনাটাকে বলার পরে গ্রামের সমস্ত লোকজন মিলে কী করেছে, অনেকেই মিলে এক সকালবেলায় গিয়ে ওই ডোবার সমস্ত জল ছেঁচে ওখানে মানে গ্রামের তখনকার দিনে মোড়ল থাকছে যখন একজন, ওকে বলে ডোবা মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। এই ছিল আমার দাদুর জীবনে ঘটে যাওয়া একটা সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা, যেটা শুনলে আমার এখনও মানে ভয় লাগে। মানে ওরকম জঙ্গলে জায়গার মধ্যে একটা ডোবা, আর সেই ডোবার মধ্যে এরকম একটা মানে একাকিত্বের অবস্থায় এরকম একটা দৃশ্য দেখা, তারপরে গিয়ে একটা মানুষের হৃৎপিণ্ড যে চলছে, এটাই মানে আমার কাছে ভগবানের আশীর্বাদ বলা যেতে পারে। যাই হোক, দাদু এখন খুবই অসুস্থ, তার সুস্থতা কামনা করুন আপনারা, আমিও করি, যাতে সে আরও অনেক দিন আমাদের সঙ্গে রয়ে যেতে পারে। আর এবার একটু প্রসঙ্গের বাইরে কথা বলি। প্রজেক্ট পাসিং শো সিজন 1, প্রজেক্ট পাসিং শো সিজন 2 শুনে ফেলেছেন অলরেডি। এখন চলছে মাধবগড়ের জঙ্গলে, যেটা আবার তারানাথ সিজনের গল্প। আবার তারানাথ সিজনের 2টো গল্প আছে, একটা হলো মাধবগড়ের জঙ্গলে, আর পরবর্তী পার্ট আসছে খুব তাড়াতাড়ি। আমাদের কমিউনিটিতে জানিয়ে দেওয়া হবে সেই পরবর্তী পার্টের ব্যাপারে। রাজদেবী প্রোডাকশনের গল্পগুলি কেমন লাগছে জানাতে ভুলবেন না। প্রতিটা গল্প অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে লিখতে হচ্ছে, তার জন্য অনেক রিসার্চ করতে হচ্ছে। আপনারা শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন নিজেদের পরিচিত মহলে, এটাই আমাদের একমাত্র চাহিদা আপনাদের কাছের থেকে। এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কোনো ভুল ত্রুটি থাকলে, সেগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করব অবশ্যই, যাতে রাজদেবী প্রোডাকশন টিম, রাজদেবী প্রোডাকশন চ্যানেলটি অনেক অনেক বড় জায়গায় চলে যেতে পারে। তার মানে
প্রবেশ পথটাকে বা তার চলমান রাস্তাটাকে মসৃণ করতে পারার ক্ষমতা একমাত্র আপনাদের আছে। তাই জন্য দয়া করে আপনারা রাজদেব প্রোডাকশনের সাথে যুক্ত থাকবেন, শুনতে থাকবেন, সাজেশনস দিতে থাকবেন। আর এই জাতীয় লাইভ ভৌতিক সেশন যদি আমি ধীরে ধীরে একটা দুটো করে আনতে থাকি, তাহলে আপনাদের কেমন লাগবে সেটাও একটু জানাবেন। তাহলে এই জাতীয় প্রোডাক্টও, এই জাতীয় প্রেজেন্টেশনও আমরা ক্রিয়েট করতে পারি, তার চেষ্টাও আমরা করব। আমরা কোনো কিছুতেই পিছিয়ে থাকবো না। আপনাদের যেটা মনে হবে যে আপনারা যেটা নিতে পারবেন, আমরা সেই জাতীয় জিনিস, সেই জাতীয় প্রেজেন্টেশন আমরা ক্রিয়েট করব। এটাই আমাদের ইচ্ছে বা এটাই আমাদের প্রোডাকশনের মূল মন্ত্র। তাই এখনও বলছি, রাজদেবী প্রোডাকশনকে শুনুন, রাজদেবী প্রোডাকশনকে জানুন, এবং রাজদেবী প্রোডাকশনের তারানাথ তান্ত্রিক সিরিজের কোনো একক গল্পকে শুনে একেবারেই জাজ করবেন না, এটাও একটা অনুরোধ। কারণ আমাদের রাজদেবী প্রোডাকশনে একক গল্প তারানাথের খুবই কম আসে, একসময় আসতো। এখন আমরা যে সিরিজের মধ্যে ঢুকে গেছি, এরপরে গিয়ে একক গল্পটা আনাও আমাদের পক্ষে খুব কষ্টকর একটা কাজ হবে। জানি না কি করে কি করব, সেটা নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে। প্রজেক্ট পাসিং শো 3 সিজন 3 নিয়েও চিন্তাভাবনা চলছে, সেটাও আপনাদের উপরে নির্ভর করছে। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানাবেন, এবং দাদুর জন্য সুস্থতা কামনা করবেন, এটাই আশা রাখবো। ধন্যবাদ, সঙ্গে থাকুন।